ডক্টর ইউনূসের আসন্ন চীন সফর ভারতের কপালে ভাঁজ। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। 25শে মার্চ থেকে 28শে মার্চে চীনের হাইনান প্রদেশে বোয়াক ফোরাম ফর এশিয়া একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন, তিনি আমন্ত্রিত হয়েছেন এবং তার জন্য একটি চার্টার্ড ফ্লাইট ব্যবস্থা করেছে চীন সরকার। তিনি 26শে মার্চে তার যাত্রা করার কথা এবং 28শে মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা এবং সেটা হবে আমাদের বাংলাদেশ এবং চীনের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে তার 50 বছর পূর্তি উপলক্ষে। স্বভাবতই এই বৈঠকে দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে কথা হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে ফিরে আসবেন ততদিন আমরা জানতে পারবো কী কী মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সমঝোতা স্মারক সই করা হয়েছে এবং আমরা আরও কিছু তথ্য যদি থাকে সেগুলো আমরা সব জানতে পারবো, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন অনেকেই বলবেন যে আচ্ছা, এই যে ভিজিটটা হচ্ছে এই নিয়ে এত বাড়াবাড়ি করার কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। এর আগে তো আমাদের হাসিনা চীনে গিয়েছেন, এটা কি চীনে তো তিনিও অনেক সমঝোতা স্মারক সই করেছেন। না, এটা মানে এই ভিজিট আর হাসিনার ভিজিট দুটো এক নয়। শেখ হাসিনা চীনে গেছে ভারতের সম্মতি নিয়ে, ভারতের সঙ্গে আলোচনা করে এবং যে সমস্ত সমঝোতা স্মারক সই করেছে সব কিছুই ভারতের সম্মতি নিয়ে করেছে। সেখানটায় যে দুটো সাবমেরিন কেনা হয়েছিল সেটাও ভারত জানতো এবং সেটা যেহেতু পুরাতন মডেলের, সেখানে এমন কিছু হবে না, অর্থাৎ আমাদের সামরিক শক্তির একটা বিশাল কিছু উন্নতি হবে না, সেই জন্য আপত্তি করেন এই ভারত বলেছে ঠিক আছে। তো তার মানে কি? তার মানে এই যে বিদেশ যাত্রা, আমাদের সম্পর্ক স্থাপন করা, এগুলো ব্যাপারে ভারতের পূর্ব অনুমতি নেওয়া দরকার। এটা ছিল আগে, এখন মুক্ত স্বাধীন। আমাদের প্রধান উপদেষ্টা যাবেন সেখানে কোনো রকম কারোর সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ কারো অনুমতি না নিয়ে তিনি সেখানে যাবেন এবং সেখানে আমাদের যে স্বার্থ যে সমস্ত ব্যাপার আছে সেগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। এখানেই পার্থক্য। এবং এখানে আরেকটা বিষয় আছে যে চীন সম্পর্কে আমরা জানি চীন ভীতিটা ভারতের মধ্যে অনেক আগে থেকে রয়ে গেছে। তো এখন চীন আমরা জানি তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাছাড়া আরও GDI অর্থাৎ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এই সমস্ত মাধ্যমে সে তার প্রভাব বিস্তার করেছে বিভিন্ন দেশে। এখন এই যে মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা আমরা জানি যে পাকিস্তানের গোয়াদার থেকে, নদী বন্দর থেকে আমাদের হাম্বানতোলা যেটা শ্রীলঙ্কায় আছে সেখানে, এবং সিটওয়ে যেটা আমাদের ওই বার্মা অর্থাৎ মায়ানমারে আছে, এগুলোর সঙ্গে যোগ করে একটা বলা হয় যে মানে স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ এখানে একটা মুক্তার মালার মতো সে বিস্তার করেছে। শুধু এটা না, এর বাইরেও সে চলে গেছে। অর্থাৎ এই যে মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, এর পরিধিটা তো অনেক বিরাট, অর্থাৎ চীন থেকে শুরু করে মূল ভূখণ্ড থেকে শুরু করে সেখান থেকে এই যে বললাম পাকিস্তান, ভারতের কিছু, ভারত ওইভাবে না কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, এখান থেকে শুরু করে আফ্রিকাতে, তারপর এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত, এর স্বল্পোন্নত দেশগুলোর জন্য। এবং এটা আসলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্পটা, এটা একটা উন্নয়ন মানে সহযোগিতামূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্যে এটা করা হয়েছে। এটা অনেকে সিল্ক রোড বলেও আখ্যায়িত করেন। তো এটা নিয়ে আমেরিকার যথেষ্ট আপত্তি আছে এবং ভারত সবসময় সজাগ দৃষ্টিতে এগুলো দেখছে এবং এগুলো সে অ্যানালিসিস করছে। তো এখন আমাদের ডক্টর ইউনূস যখন তিনি ইয়েতে যাচ্ছেন, অর্থাৎ চীনে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই এগুলো নিয়ে কথা হবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে কথা হবে এবং সেখানে GDI যেটা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ,
সেটা নিয়েও কথা হবে। তো এবং সেটা কদ্দূর গিয়ে গড়ায় সেটাও একটা দেখার ব্যাপার আছে। একটা ব্যাপার অবশ্যই আমরা ভারতকে আশ্বস্ত করতে পারি যে আমাদের ভূখণ্ড কখনো কোনো শক্তির একটা যে প্রভাব থাকবে, অর্থাৎ সেটা একটা বেস হবে, একটা ঘাঁটি হবে, বা আমাদের বন্দর একটা নৌ ঘাঁটি হয়ে যাবে, এটা আপাতত সম্ভব না। আমরা দেখছি না এটা হওয়ার ব্যাপার, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এটা চায় না, এবং বর্তমান সরকারের পরিস্থিতি তো নেই, এবং যদি যেটা নতুন সরকার আসবে তাদেরও থাকবে না। সুতরাং এইরকম কোনো একটা বিষয় হবে না। তারপরেও ভারত সবসময় সতর্ক থাকে এবং সে খুব সেন্সিটিভ এগুলো ব্যাপারে। যাই হোক, আমি যে কথাটা বলেছিলাম যে ভারতের কপালে ভাঁজ, কারণ ভারত সে এগুলো নিয়ে খুব চিন্তিত আছে যে বলা যায় না কোনো কিছু যদি হয়ে যায়, এবং এর মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার। ভারত, আমরা দেখেছি যে আমাদের ছোটোখাটো যে সমস্ত আমাদের দরকার আছে, সেই দরকারগুলো যখন আমরা আদায় করতে চাই বা আমরা নিতে চাই, তখন ভারতের আপত্তি। যেমন আমরা যে তিস্তা প্রকল্পের কথা বলা হচ্ছে, এই তিস্তা প্রকল্প তো প্রথমে মানে আমাদের হাসিনা চীনের সঙ্গে একটা মানে চুক্তি করার কথাই ছিল, কিন্তু যখন ভারত এ ব্যাপারে না করেছে, সঙ্গে সঙ্গে সে চীনকে ছেড়ে দিয়েছে। কিন্তু ভারত তো আর এগুলো না, ভারত তো এটা করতেও পারবে না। $1 বিলিয়ন মতো এটা তো সম্ভব না ভারতের পক্ষে এই এই মানে প্রকল্পটা বাস্তবায়ন করা। তো আমরা তো বসে থাকতে পারি না। আমাদের যেটা উত্তরবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, এই জেলাগুলোর মানুষগুলো তারা কত বিপদে আছে। গজলডোবায় বাদ দেওয়ার পরে আমরা এত প্রতিবাদ করেছি, আমাদের প্রতিবাদ মানে ভারত সরকার শোনেনি। সেটা বাদ দেওয়ার ফলে কী হয়েছে যে আমাদের শুষ্ক মৌসুমে তো আমরা পানি নেই, একদম ফেটে যাচ্ছে জমি জমা। এরপর যখন মানে বর্ষা মৌসুম, তখন তো পানি ছেড়ে দিচ্ছে, আবার ডুবে যাচ্ছে। তো এই যে ভারতীয় অত্যাচার, মানে পানি সন্ত্রাস, এখান থেকে বাঁচার জন্য আমাদের একটা তিস্তা প্রকল্প খুবই দরকার, এবং এই তিস্তা প্রকল্পটা করা যাচ্ছিল না ভারতের কারণে। হাসিনার কারণে। হাসিনা আমাদের জন্য একটা বড় অভিশাপ ছিল। আল্লাহ রহমতে সে অভিশাপ চলে গেছে। এখন আমরা তিস্তা প্রকল্প নিয়ে কাজ এগোতে পারি, এবং অলরেডি একটা মানে আলোচনা হয়ে গেছে, বেশ কিছু দূর এগিয়ে গেছে, এবং 2025-এর মধ্যে একটা কিছু মানে এই ব্যাপারে প্রকল্প ব্যাপারে একটা ধারণা দেওয়া যাবে, এবং 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে, এইরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবং চীন এ ব্যাপারে এগোচ্ছে, এবং চায়না পাওয়ার যে কোম্পানি, তার মাধ্যমে এটা করা হবে। কিন্তু এই ভারতের আপত্তি, তার আপত্তিটা, ওজোর আপত্তিটা এমন, মানে একটা বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলে যেমন বলে যে আমি এটা করবো না, আমার পাশে ও বসে আছে, আমি এটা শুনতে পাচ্ছি না, ও কথা বলতেছে, আমার লেখাপড়া করতে পারছি না, ইত্যাদি হাবি যাবে, এই ধরনের ওজোর আপত্তি। সে বলছে যে আমাদের শিলিগুড়ি যে এখানে চিকেন স্নেক যেটা আছে, এই শিলিগুড়ি এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, খুব ভালনারেবল পয়েন্ট এটা। এখান থেকে 100 কিলোমিটার মতো দূরত্বে এই বাঁধটা করা হবে। তো ঠিক আছে, তো 100 কিলোমিটার মধ্যে বাঁধটা দূর করতে, তো আমাদের বাংলাদেশ থেকে তো তোমরা 100 কিলোমিটার দূরে বিশাল তোমরা এয়ার বেস করে ফেলেছো, ওখানটায় নৌ বিমান ঘাঁটি তোমরা স্থাপন করেছো। তো সেখানে আমাদের নিরাপত্তার হুমকি হচ্ছে না? আমরা তো কিছু বলি নাই। অথচ আমরা এখানে একটা মানে প্রকল্প বাস্তবায়ন করব, প্রকল্প অর্থাৎ এখানে বাদ দেব আমাদের নিজেদের প্রয়োজনের জন্যে। এখানে তো সামরিক কোনো কিছু কাজ হচ্ছে না, তবু তোমরা বলছো যে না না না, এটা আমাদের জন্য একটা নিরাপত্তার হুমকি হতে পারে। সুলভ, তো এই জাতীয় কথা বলা তো প্রতিবেশী সুলভ আচরণ নয়, বরং এটা একটা বলা যায় যে আমাদের সঙ্গে শত্রুতামূলক আচরণ। এ তো গেল তিস্তার ব্যাপার। এছাড়াও আমাদের মানে আমরা জানি যে শেখ হাসিনার সময় 2017 সালে একটা মানে ডিফেন্স চুক্তি করা হয়েছিল। তো সেখানে অনেকগুলো ক্লজ আছে, যে ক্লজগুলো আমাদের সামনে আসেনি। আমরা জানি না কি বলা হয়েছে, এবং
কিছু মানে MOU-তে এগ্রিমেন্টের কিছু কিছু জায়গায় সেখানে কিছু ক্লজ দিয়ে সেটাকে গোপনীয় করা হচ্ছে, অর্থাৎ ক্লাসিফাই করা হচ্ছে, সেটা আমাদের জানানো যাবে না। কিন্তু একটা ব্যাপার হলো যে একটা সামরিক চুক্তি বা সামরিক যে সমস্ত স্থাপনা, এগুলো যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে চলে যায়, তার হুমকি স্বরূপ হয়, সেই সমস্ত চুক্তি, সেই সমস্ত MOU তো এটা 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 মানে ক্লাসিফাইড হতে পারে না। এটাকে বলা হয়েছে যে গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা সম্ভব না, কারণ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে। সুতরাং এই সমস্ত চুক্তিগুলো প্রকাশ্যে আসা উচিত। আসলে ঘটনাটা হয়েছে 2008 সালে, মানে বাংলাদেশের জন্য যেটা বলা হয় যে গাদ্দার যে সেনাপতি, অর্থাৎ মইনু আহমেদ, এই মইনু আহমেদ ভারতে গিয়ে ভারতের সঙ্গে সমঝোতা করে একটা আমাদের মানে যে সেনাবাহিনী আছে, অর্থাৎ সামরিক শক্তি বাহিনী, তার মধ্যে ভারতকে ঢুকিয়ে দিয়েছে। ভারত অর্থাৎ সেখানে সে মানে তার কাজ চালাচ্ছে, তার প্রতিনিধি সেখানে রেখেছে, এবং সে অনুযায়ী কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে এই সমস্ত মানে সামরিক কার্যকলাপ হয়েছে। আমরা জানি ডিফেন্স কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ যেটা বাংলাদেশে, এবং ওদের যেটা ডিফেন্স কলেজ আছে, তাদের মধ্যে সবসময় যোগাযোগ স্থাপন করা হচ্ছে। সেখানে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মানে কি, সবই মানে বাংলাদেশের এখানে সেকেন্ডারি মানে সেকেন্ড ফিডল প্লে করছে, অর্থাৎ সেকেন্ডারি রোল প্লে করছে। তার তো কোনো কিছু করার মতো ক্ষমতা নেই, ইন্ডিপেন্ডেন্টলি করার মতো ক্ষমতা নেই। অর্থাৎ সামরিক বাহিনীকে সরাসরি ভারতের উপর নির্ভরশীল করার মতো একটা পায়তারা করেছিল এই আমাদের শেখ হাসিনা। সৌভাগ্যবশত এই সামরিক বাহিনীতে অনেক অফিসার আছে বাংলাদেশি, বাঙালি, যারা এর বিরুদ্ধে কথা বলেছে এবং এটা চার্জ করতে পেরেছে এই মানে শেখ হাসিনা। সুতরাং এইভাবে যারা বুঝতে পেরেছে যে আমাদের যে সামরিক বাহিনী আছে, একে এইভাবে দাবিয়ে রাখা যাবে না, অর্থাৎ একতরফা ভারত বলে যাবে, কাজ করে যাবে, আর সামরিক বাহিনীর লোকেরা সেটা মেনে নেবে, এটা হবে না। সুতরাং এইরকম মানে যে একটা মানে প্রতিবাদী চেহারা, অর্থাৎ আমাদের সামরিক বাহিনীর, সে সম্পর্কে ভারত অবগত আছে, ভারত অবহিত আছে। তো তারপরেও তারা চেষ্টা করেছে যাতে বাংলাদেশে যে সামরিক যেটা আধুনিকায়ন করার শক্তিটাকে আরও বৃদ্ধি করার, সে ব্যাপারে বারবার বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি যে মানে একটা JF-17 হান্টার, যেটা অর্থাৎ মানে জেট, এটা 32টা জেট কিনতে চেয়েছে। এই JF-17 যে হান্টারটা, এটা পাকিস্তান এবং চীনের একসঙ্গে করা, অর্থাৎ তৈরি করা এটা একটা জেট ফাইটার। এটা উন্নত মানের, এবং এটা আমাদের এয়ারফোর্সদের জন্য দরকার, এবং সেই জন্য বাংলাদেশ এটা মানে 32টা মতো এই জেট সংগ্রহ করার চেষ্টা করছে আর কি। সঙ্গে সঙ্গে ভারত মানে অবজেকশন দিয়েছে, আপত্তি, না এটা না যায়, আশ্চর্য ব্যাপার। তার ভারতের কত আমেরিকার থেকে বিভিন্ন জায়গায় এর চেয়ে তো অনেক উন্নত মানের তার জেট ফাইটার আছে, কত কি আছে এখানটায়, আর আমাদের এটা নেব, সেখানেও তাদের আপত্তি। তো এইগুলো দিয়ে ভারত বারবার প্রমাণ করছে যে সে বাংলাদেশকে দাবি রাখতে চায়। এটা ওর বোঝা উচিত যে আমরা যতই আমাদের মানে সামরিক শক্তির আধুনিকায়ন করি না কেন, এটা দিয়ে আমরা কোনো দেশকে আক্রমণ করবো না, আমাদের করার ইচ্ছাও নেই, সম্ভবও না। মানে আক্রমণ, কিন্তু আমাদের প্রতিরক্ষা করতে হবে, নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে, এবং সেজন্যে একটা দায়িত্বশীল যে সেনাবাহিনী দরকার, নৌবাহিনী দরকার, এবং এয়ারফোর্স দরকার, বিমান বাহিনী, এগুলোর জন্য এদের শক্তি বৃদ্ধি করতে হবে। এটা তো মানে সে ভারত চাক আর না চাক, আমাদের এটা করতে হবে, বাংলাদেশের জনগণ সেটা চাইবে। এখন এই সমস্ত ব্যাপারে ভারতের সঙ্গে একটা মানে ভারত একটা ইচ্ছে করেই ঝগড়া করার চেষ্টা করছে। ভারতের পত্রপত্রিকাগুলো আমরা দেখেছি, এবং তার মিডিয়াতে এমন রকম প্রচারণা করা হচ্ছে যেগুলো তার কোনো ভিত্তি নাই। আগে তো রিপাবলিক, এখনও আছে রিপাবলিক বাংলা, তো যাচ্ছে তাই, মানে এদেরকে বলা হয় যে মানে
যেটা গুজব গুজব ম্যানুফ্যাকচারিং চ্যানেলস বলা হয়, অর্থাৎ রুমার ম্যানুফ্যাকচারিং চ্যানেলস, এই রিপাবলিক বাংলা, কিন্তু এর সঙ্গে টেক্কা দিতে এবং একে ছাড়িয়ে গেছে মনে হচ্ছে আজ তক যেটা বাংলা, এরকম কয়েকটা চ্যানেল। এরা কি করছে, প্রতিনিয়তই এক একটা করে সংবাদ তৈরি করছে মানে ফলস, মানে যেটা কোনো ভিত্তি নাই। আমাদের সেনাপ্রধান নাকি তাকে ঢুকতে দেওয়া হয় নাই, মানে সে ল্যান্ড করতে পারে নাই সে আমাদের এয়ারপোর্টে। তারপরে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান নয়, আমাদের যিনি সরকার প্রধান অর্থাৎ ডক্টর ইউনূস, তিনি কি করে জেনেভার থেকে ফিরে আসলেন, তার তো ফিরে আসার কথা নয়। এই সমস্ত কথাবার্তা, এবং মাঝখানে এও বলছে যে ভিতরে আমাদের আর্মির ভেতরে একটা কু হওয়ার মতো ব্যবস্থা হয়েছে, এবং কয়েকটা জেনারেল, স্পেসিফিকলি একজন জেনারেলের নাম বলে, কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি, তার সম্পর্কে অনেক মানে অপতথ্য ছড়াচ্ছে। এগুলো করে একটা বিভ্রান্তির চেষ্টা করছে। এটা সামরিক বাহিনীতে যারা আছেন তারা নিশ্চয়ই বিভ্রান্ত হবে না, কারণ তারা সব কিছু জানেন, কিন্তু আমরা যারা বাইরে আছি আমরা তো সব কিছু জানতে পারি না। তো আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে দেখো বাংলাদেশে কিন্তু যখন তখন একটা কিছু দুর্ঘটনা ঘটে যাবে। তো আসলে একটা জিনিস মানে একটা ভালো হয়েছে, সেটা হচ্ছে তারা এত বেশি এই ধরনের গুজব তারা ম্যানুফ্যাকচার করছে যে এখন আমাদের সাধারণ যারা আমরা মানুষ আছি, আমরা যারা অত বেশি খবরাখবর রাখি না, তারাও বুঝতে পারি যে এরা যদি সত্যও বলে সেটাকে আমরা গুজব ধরে নেব, কারণ এদের কোনো ভিত্তি নেই, কথার ভিত্তি নেই। এখন এ তো গেল এদের মানে মানে মিডিয়ার ব্যাপার। এছাড়া মিডিয়া মানে যারা আমরা বলি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতেও কিছু সমস্যা তৈরি করছে। যেমন মানে India.com বলছে যে আমাদের এই চীন, পাকিস্তান এবং বাংলাদেশ দুটো একটা অ্যাক্সিস অফ ইভিল, অর্থাৎ দুষ্টচক্র। এরা নাকি সব কিছু মানে এই অঞ্চলে একটা কিছু ঘটাবে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, এই জাতীয় কথা বলছে। এবার দি ইকোনমিক টাইমস তো বলেই বসলো যে আমাদের অর্থাৎ পাকিস্তানের ISI অর্থাৎ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যেটা গুপ্তচর সংস্থা, তার প্রধান বাংলাদেশে এসে ঘুরে গেছে, যেটা সত্য না। আর যদি ঘুরেও যায় কথার কথা, এটা তো কোনো মানে সংবাদ হওয়ার কথা না। কেন ওদের দেশে তো অনেক কিছু তারা করে, তারা যায় না, তারা বিভিন্ন দেশে যাচ্ছে না, তাদের প্রধানরা বিভিন্ন দেশে যাচ্ছে, রয়ের প্রধান বিভিন্ন দেশে যাচ্ছে। এবং কদিন আগেও আমরা যেটা শুনেছি, আমরা জানি না এখনও, এটা মানে তথ্য নির্ভর সূত্র থেকে আমরা পাইনি, বাট এটা জানা গেছে, অনেকেই বলছেন যে এটা সত্যি। সেটা হচ্ছে রয়ের কিছু লোক অলরেডি বাংলাদেশে ঢুকেছে, এবং তারা এই যে এমবাসি আছে অর্থাৎ এখানে যে হাইকমিশন, ইন্ডিয়ান হাইকমিশন, সেখানে তারা ঢুকেছে বিভিন্ন কাজের অজুহাতে। অলরেডি তো বিভিন্ন জায়গায় আছে তাদের এজেন্টগুলো। তো এখন এই জিনিসগুলো তারা মানে শুরু করেছে। আমাদের বাংলাদেশের মানুষকে শান্তিতে তারা থাকতে দিতে চায় না। একটা দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এই যে একটা সরকার ঘটলো, মানে সরকার তৈরি হলো আমাদের বাংলাদেশে, এটার পেছনে সবাই জানে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ মানে জাতিসংঘ থেকে যে রিপোর্ট আছে, দালিলিক প্রমাণ সব রয়ে গেছে। সেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, এবং এই শেখ হাসিনা সেই মানে মূল হোতা আর কি, তার আদেশে নির্দেশে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যেটা মানবতা বিরোধী তো বটেই, এবং কোনো কোনো ব্যাপারে বলা যেতে পারে এটা জেনোসাইডের মতো। তো এই ভদ্রমহিলাকে তারা সেখানে আশ্রয় দিয়েছে জেনে শুনে যে এনি একজন মানে একটা ক্রিমিনাল। তো তাকে আশ্রয় দিয়েছে, এবং সেই মহিলা মানে তার সর্বশক্তি দিয়ে বাংলাদেশে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় তার চেষ্টা করছে। আমরা জানি যে কলকাতায় এবং দিল্লিতে, অন্যান্য জায়গায় আছে, কুচবিহারও আছে, বাট বিভিন্ন জায়গায় আছে আমরা শুনেছি, কিন্তু এই দুটো জায়গায় বেশি মানে যারা এখান থেকে আওয়ামী লীগের লোক, যারা মানে নানক, তারপর মানে বাহাউদ্দিন নাসিমজি, এরা সব সেখানে জড়ো হয়েছে। ওখানটা বিভিন্ন জায়গায় তারা দিল্লিতে মাঝে মধ্যে মানে বসে আলোচনা করছে, তারা প্রোগ্রাম মানে করছে কী করা যায়, এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা যোগাযোগ স্থাপন করছে। এবং তারা তো প্রচুর অর্থ এখান থেকে নিয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি।
এবং সে অর্থ দিয়ে ঢালছে। বাংলাদেশে কিছু লোক তো আছে, সবাই তো মানে একরকম না, অনেকে মানসিক বিকারগ্রস্ত লোক আছে তারা, এবং আরও যারা মানে ক্রিমিনাল মাইন্ড বা ক্রিমিনাল হার্ডকোর ক্রিমিনালস যারা আছে তাদেরকে তারা মানে টাকা পয়সা দিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম মানে কাজ করাচ্ছে, অর্থাৎ হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এমনকি এও শোনা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধর্ষণ কাজেও তাদেরকে দিয়ে মানে তাদের লাগানো হচ্ছে। তো এগুলো এই সমস্ত ব্যাপার চলছে। এবং এর মধ্যে আরেকটা মানে দুঃখজনক ব্যাপার হলো যে ভারতের যিনি সেনাপ্রধান যিনি জেনারেল দ্বিবেদী তিনি কী বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের যারা সামরিক বাহিনী আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিকমতো চলছে, তবে পরিস্থিতি মানে নর্মাল হবে না, স্বাভাবিক হবে না, এখন স্বাভাবিক নেই, মানে ইঙ্গিতে যেটা বলতে মানে যেটা বলছেন যে স্বাভাবিক হবে যদি হতে পারে যদি আমাদের এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত সরকার আসে। উনি বলার কে? কোনো জেনারেল এটা কি মানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে? এটা তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই বলবেন এই সমস্ত ব্যাপারে, অথচ তিনি বলে যাচ্ছেন কি এখানটা যে এখানে যেহেতু স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যদি, এ কথা বলার মানে হচ্ছে এখন স্বাভাবিক অবস্থায় নেই, নর্মাল রিলেশনশিপ যেটা আছে আমাদের মধ্যে সম্পর্ক, এটা স্বাভাবিক অবস্থায় নেই, তিনি স্বীকার করছেন। এবং এই স্বাভাবিক অবস্থা না থাকার কারণটা হচ্ছে তারা এই ভারত এরা এইভাবে যদি মানে কাজ করতে থাকে তাহলে বর্তমানে তো বাংলাদেশের মানুষজন তো ভারত সম্পর্কে তাদের ধারণা ভালো না মানে তাদের একটা বিরূপ ধারণা পোষণ করে, এবং এমন একটা হয়তো পর্যায়ে যাবে তখন তারা ভারত থেকে অনেক দূরে চলে যাবে অর্থাৎ মানসিকভাবে, অথচ এটা হওয়ার কথা ছিল না। কথা ছিল এই জন্য যে আমাদের মধ্যে সাংস্কৃতিক একটা মানে মেলবন্ধন রয়ে গেছে, আমরা মানে একে অপরের ভাষা বুঝি, আমরা তো চীনের ভাষা বুঝি না, আমাদের ভাষাও চীনারা বোঝে না, সুতরাং সম্পর্ক থাকলে আমাদের মধ্যেই হতো ভালো থাকার কথা, অথচ এখানে এই সমস্ত ঝগড়া হচ্ছে। এখন মানে এই যে ভারত এত মাথা ব্যথা তাদের যে এই বোধহয় বাংলাদেশ কিছু একটা করে বসলো, অর্থাৎ একটা ঘাঁটি দিয়ে দিল, অমুক কিছু করলো, আসলে ভারত তো জানে, বারবার এটা তো বলার দরকার নেই যে মানে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ জিডিআই যেগুলো, এগুলো তো সব উন্নয়নমূলক ব্যাপার এবং উন্নয়নের জন্যই তো করা। এটা মানে যারা স্বল্পোন্নত দেশ, অনুন্নত দেশ, তাদের মধ্যে একটা মানে সহযোগিতার মাধ্যমে সেখানে উন্নয়ন সাধন করা। তো এই জিনিসটা তো হচ্ছে অনেক আগের থেকেই শুরু হচ্ছে, এটা এখনকার ব্যাপার না। তো এই বাংলাদেশের মধ্যে আসছে, বাংলাদেশের আমাদের তো অনেক কিছুই মানে অনেক প্রজেক্ট আছে, প্রকল্প যেটা মানে চীনের অর্থায়নে ঘটছে এখানটায়। আমাদের চীন অলরেডি এখন তো $7 বিলিয়নের মতো তার ইনভেস্টমেন্ট রয়ে গেছে এখানটায়, এছাড়া $20 বিলিয়ন মানে পাইপলাইনে আছে আর কি। তো এইগুলো ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তাছাড়া অলরেডি এই যে মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মাধ্যমে সেখানে বিভিন্ন ব্রিজ করা হয়েছে, এই যে রেল লাইন করা হয়েছে, যেটা পদ্মা ব্রিজের যেটা রেল লাইন, এগুলো এবং এক্সপ্রেসওয়েতে অনেক জায়গায় এগুলো আমরা এই উন্নয়নগুলো দেখছি চীনের সহযোগিতা। সুতরাং চীন তো আমাদের তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে এবং রাখছে আমাদের মানে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই কাজটা আমরা করছি। তো সেখানে তো তার বলার কিছু নেই, তার তো এত মানে ওই ভুরু কুচকানোর মতো বিষয় কিছু হচ্ছে না। আমাদের চীন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, চীন আমেরিকার পরেই দ্বিতীয় মানে সর্ববৃহৎ অর্থনীতির দেশ সেখানটায়। এবং চীনের অর্থনীতিটা এত চমৎকার, সেটা হচ্ছে যে এই গোটা এই 40 বছরে মানে 40 বছরে গড়ে 8.9% গ্রোথ হয়েছে, জিডিপি গ্রোথটা, যেখানে সমগ্র বিশ্বে মানে বৈশ্বিক যে গ্রোথটা সেটা মাত্র 3%, শতকরা 3% গ্রোথটা হয়েছে। তো এই যে চীনের উন্নয়ন যেটা, তো এটা সুফল তো অন্যান্য যারা স্বল্পোন্নত দেশ তারা ভোগ করবে। তো সেখানে তো ভারতের এটা বলার কিছু নেই, ভারতের এবং বরং ভারতের উচিত হবে
যে এই চীনের এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় থেকে সে কিছু উপকার পেতে পারে কিনা সেই জিনিস সে ব্যাপারে চিন্তা করা। তো এখন আমরা বলছি যে ভারতকে আমরা এখনো বন্ধু মনে করছি। আমরা কিন্তু ভারত বিদ্বেষী নই। উই আর নট এগেনস্ট ইন্ডিয়া, উই আর লুকিং বিয়ন্ড ইন্ডিয়া। আবারও দেখা হবে।